আমেরিকা, চায়না যারা আছেন সেখানে অংশীজন, তাদের সবার সঙ্গে কথা বলছি। আমাদের ওপরে কোনো চাপ নাই, যে জিনিস নাই সেটার ভারতবোধ আমরা অনুভব করতে পারি না। এক নম্বর, আমাদের সোজা হিসাব এটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে, এবং ফেরত গিয়ে তারা যেন আবার আগের দুইবারের মতো প্রত্যাবাসিত হয়েছিল সেরকম আবার ফেরত না চলে আসে। আমরা বারে বারে এই সমস্ত জিনিস ফাজলামি সহ্য করতে পারবো না। দে হ্যাভ টু গো ব্যাক, দে হ্যাভ টু স্টে দেয়ার, এবং সেই ধরনের কন্ডিশন তৈরি করতে হবে। সেইটা যদি না করা হয় এবং সেই অবস্থাতে বাংলাদেশেরও কেউ যদি এদের ফেরত পাঠায়, সেটা হবে সাংঘাতিক রকম একটা ইরেসপন্সিবল কাজ। না দেখুন, আপনি করিডোর করতে চাইলে হবে, লাগবে। আর আপনি যদি মনে করেন যে না, মিয়ানমার আরাকান আর্মি তারা বললো যে ঠিক আছে ভাই, আমরা বিপদে পড়েছি, আমাদের দুটো সাহায্য দাও, তোমাদের বাংলাদেশ আপনাদের ছাড়ার কোনো রুট নাই, আপনার সেই কেবল বর্ডারটা পার করে দেবেন, আমরা সবাই অ্যাগ্রিমেন্টে আছি, তখন সেটা আমরা বিবেচনা করব। কিন্তু সেটা বললেই তো হবে না রে ভাই। আরাকান আর্মিকে তো তার ঘরটা গোছাতে হবে। সে যদি এথনিক ক্লিনজিং এর মধ্যে বসে থাকে, অ্যাপারথাইড রাষ্ট্র কায়েম করতে চায়, আমরা কেন সাহায্য দিব রে ভাই? প্রশ্নই ওঠে না। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়, উনি যেটা বলেছিলেন, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। মুভ, উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ হিম দ্যাট। ওকে, আমাদের কথাবার্তা অনেক সময় স্লিপ হতে পারে, কিন্তু উনি কারেক্ট করেছিলেন এবং সেই কথাটি আর কখনোই বলেন নাই, এটা কিন্তু খেয়াল করবেন। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে যে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আমরা বিবেচনা করব, এর বাইরে না। আমাদের সবকিছুই দেখতে হবে। আমাদের ভূখণ্ড ছাড়া অন্যভাবে যদি দেওয়া যায় তাহলে সেভাবে যাবে। মিয়ানমারে পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা খুলতে চায়নি, এটা তাদের জন্য একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে। এখন তারা যদি খুলতে না চায়, আমরা তো জোর করে খোলাতে পারবো না, তাই না? আমার তো স্বার্থ আছে। যদি দলে দলে লোক না খেয়ে আমার ঘরে ঢুকে যায় তো মুশকিলের কথা রে ভাই। তবু আমরা বলছি যে আমাদের এইটা হবে আমাদের টার্মসে, আমাদের জাতির স্বার্থ রক্ষা করে। যদি আরাকান আর্মি, আবারও বলছি, আরাকান আর্মি যদি এথনিক ক্লিনজিং এর পলিসি তারা চালিয়ে যায়, আরাকান আর্মি যদি একটা অ্যাপারথাইড রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে, আমরা যদি তার ইঙ্গিত দেখি, তাদের সঙ্গে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। আপনাদেরকে সবই নয় একটা কথা বলতে চাই, সবকিছুই কিন্তু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়। কোন রাষ্ট্রই সবকিছু ডিসক্লোজ করবে না। আপনারা যদি দেখেন সাহায্য সেখানে যাচ্ছে, তাহলে ধরে নেবেন দুই পক্ষের সম্মতি আছে, আপনি ধরে নেবেন। তাছাড়া আমরাও দিব না, তারাও নেবে না, জাতিসংঘের মধ্যে যাবে না, এটা মনে রাখবেন। জাতিসংঘ হচ্ছে 190টারও বেশি দেশের সংগঠন, তারা এই সমস্ত অ্যাডভেঞ্চারে যায় না, আপনি কোথাও দেখাতে পারবেন না। এক। আর দ্বিতীয় আপনার প্রশ্নটি কি ছিল? কন্ট্রোল। আচ্ছা, এই পুরো কন্ট্রোল জাতিসংঘে, তারা পুরোটার দায়িত্ব নিচ্ছেন, এমনকি ওপারে গিয়ে যে সেফটি সিকিউরিটি, এটা তাদের দায়িত্ব। আমাদের কাজটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার, সেখানে নানা রকম জিনিস হয়, আমরা চেষ্টা করব বর্ডার কন্ট্রোলটা করতে, যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে। এবং আমাদের দেখতে হবে এই প্রক্রিয়াতে কোনো মাদক যাওয়া আসা করছে কিনা, অস্ত্রশস্ত্র যাওয়া আসা করছে না, সেই সিকিউরিটির জিনিসগুলো আমাদের দেখতেই হবে, তাই না? আমরা তো কাউকে ফ্রি পাস দিতে পারি না, কোনো সম্ভাবনা নেই। আমরা শুনেন, দুই পক্ষ যদি রাজি হয়, এটা আপনারা একটা ভেবেই দেখেন না, একটা যুক্তি দিয়ে দেখেন। দুই পক্ষ যদি রাজি হয় যে ভাই আমি বিপদে আছি, আমাকে একটু সাহায্য করো, তো ওরা সম্মতি নিয়েই তো যাচ্ছি, তাহলে কনফ্লিক্টটা কি করে যায়? আর কনফ্লিক্ট না থামলে তো আমরা যাবই না। আমরা দুই পক্ষে গিয়ে বলেছি যে যদি আরাকান আর্মি তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টুকুতে বন্ধ না করে, এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে, কোনো এইড আমাদের এখান থেকে যাবে না। ভাই, রোগী তো হাসপাতালে ভর্তি হতে হবে, তারপরে তো আপনার চিকিৎসার বন্দোবস্ত। আমরা তো সেখানে যাইনি। সকল পক্ষ যদি রাজি হয়, তাহলে যেটা আমাদের জন্য, আবারও বলছি, কোনো কিছুই কিন্তু রাজি টাজি হয় নাই, এখনো সেই পর্যায়ে যাই নাই জিনিসটা। যদি যাবার হয়, তাহলে পরে আমরা সবার সঙ্গে বসে সেটা ঠিক করবো, কারণ সেখানে আমাদের নিজস্ব বিবেচনা আছে যে এই ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের একটা জিনিস আমরা যদি অ্যাগ্রি করতে চাই, আপনি যে কথাগুলি বললেন, রুটগুলি দেখতে হবে। অন্যরা যেটা বললেন, আমাদের যে
সেফটি সিকিউরিটি দেখতে হবে, তাই না? আমাদের রাস্তাঘাট কোনটা ব্যবহার হবে, সেইটার অবস্থা কি, হ্যাঁ, সেইগুলো আমাদের দেখতে হবে। এটার ভিতরে অন্য কিছু চলে যাচ্ছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। ও বহু কিছু বিবেচনার আছে। এটা কি একজনের সিদ্ধান্ত নাকি রে ভাই? এটা শুধু কেবলমাত্র পুরো সরকারের না, সমস্ত অংশীজনের সঙ্গে বসে আমরা এগুলো ঠিক করবো। আমরা সেখানে যাইনি এখনো পর্যন্ত, সেই জায়গাতে আমরা পৌঁছাইনি। কোনো কিছুই এখনো বিবেচনার অবস্থায় আসে নাই। যখন বিবেচনার জায়গাটাতে আসবে তখন আমরা বিবেচনা করব। বিবেচনার পর্যায়ে আমরা সকলকে নিয়েই সে বিবেচনাটা করব। 1923 সালের থেকে 1924 সালের জুলাই আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক লোক এসছেন যুদ্ধকালীন অবস্থার কারণে, নিরাপত্তাহীনতার কারণে। 2023 থেকে 2024 সালের মাঝে আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টা। তারপরে কিছু কিছু লোক এসছেন খাদ্যাভাবের জন্য। আমরা সম্প্রতি কিছু নিউ অ্যারাইভাল তাদেরকে জিজ্ঞেস করেছি, ইনসিকিউরিটির কারণে অনেকে আসছেন এবং খাদ্য ঔষধ ইত্যাদির অভাবে আসছেন। এটা একটা মিক্সড পিকচার। কিন্তু আগের যে ওই সময়টাতে যে বিশাল ফ্লো, সে ধরনের কিছু এখন হচ্ছে না। যাও হচ্ছে সেটাও আমাদের জন্য অ্যাকসেপ্টেবল না। সেই কথাটি আমরা পরিষ্কার আরাকান আর্মির কাছে বলেছি। আমরা একটা সীমার কাছে এসে গেছি এবং তারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে যে রোহিঙ্গা যাতে আর বাংলাদেশে না আসে তার চেষ্টা তারা করবেন, আমরা সেটার প্রমাণ দেখতে চাই। এবং সেই আর মনে রাখবেন, আমাদের এই আলোচনাগুলো আমরা প্রধানত জাতিসংঘকে মাঝে রেখে করি। আমরা একটা এস্টাবলিশড স্টেট, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টেবিলিটির একটা ব্যাপার আছে সারা দুনিয়ার কাছে। একটা নন স্টেট অ্যাক্টরে সেটা নাই। সেই কারণেই আমরা জাতিসংঘকে মাঝে রেখে এই আলোচনাগুলো করছি। আমরা তাদের বিশ্বাসযোগ্যতা সবসময় পর্যবেক্ষণে রাখবো। যখন আপনি যে কোনো একটা আলাপে যান, আমি কোনো কারো সম্পর্কে ঢালাও মন্তব্য করতে চাই না। যতক্ষণ না পর্যন্ত বিশ্বাস ভঙ্গের কারণ দেখছি ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে বিশ্বাস ভঙ্গকারী বলবো না। এইভাবে নেগোসিয়েশন হয় না। আরাকান আর্মির সঙ্গে আপনাদের যোগাযোগ হচ্ছে, এটা আপনারা একাধিকবার বলেছেন। তো আপনারা যে শুভ ইচ্ছা নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন, আপনি বলছেন যে ঢালাও ভাবে কাউকে আপনি অভিযুক্ত করতে চান না, কিন্তু বাংলাদেশ থেকে 200 জেলে তো তারা ধরে নিয়ে গেছে এবং রেগুলার এই কিডন্যাপিং চলছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আগের মতো ইনফ্লাক্স নাই, তার কারণ রোহিঙ্গাই তো নাই। এখন তো 3-3.5 লাখ আছে, তার মধ্যে আইডিপি আছে 2012 সাল থেকে, বেশিরভাগ তো অলরেডি বাংলাদেশে চলে এসেছে। তো আপনি এনশিওর করবেন কিভাবে যে আরাকান আর্মি হোক বা ওখানকার যে প্রশাসন, সেখানে সত্যিকার অর্থে রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশন থাকবে? এরকম কোনো চুক্তি কি আপনাদের মধ্যে হবে যে তারা আমাদের এখান থেকে এই 12 লক্ষ লোক ফেরত নেবে? এরকম কোনো নিশ্চয়তা পাবেন কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বিভিন্ন আসলে সার্কুলেটিং অনেক ধরনের গুজব যে এই হিউম্যানিটেরিয়ান এইড চ্যানেল নিয়ে আপনাদের সঙ্গে সেনাবাহিনীর খুব যুদ্ধ চলছে, এটা কতটা সত্যি? দ্বিতীয়টা আমি বলছি, একেবারেই গুজব। সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নাই। সেনাপ্রধানের সঙ্গে ইনি আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে, এখানে কোনো ফাঁক ফকর নাই। 2 নম্বর কথা হচ্ছে, আপনি এই প্রতিপক্ষকে বিশ্বাস করবেন কি করে? আপনি তাকে কিছু কথা বলেছেন, সেই কথাগুলি সে মানছে কিনা? আমরা তো বলছি আমরা রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশন দেখতে চাচ্ছি। এথনিক ক্লিনজিং কিংবা অ্যাপার্থাইড শাসন, এগুলো আমরা মানি চাই না। অ্যাপার্থাইড গত শতাব্দীতে আমরা সভ্যতার পেছনে ফেলে এসেছি। আমরা দেখবো আগামীতে তারা এটা করছেন কিনা, তাদের একটু সময় দিয়ে দেখছি। আপনি তো সময় দেবেন তাকে, কিন্তু সেটা যদি না করে তখন আমরা এটা একটা বিশ্বাসভঙ্গ বা আমরা ধরে নেব এই প্রতিশ্রুতি আসলে ফাঁকা। কিন্তু তার আগে ইউ ডোন্ট ওয়ান্ট টু জাজ। আমার ঠিক প্রশ্নটা এখানেই যে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটি অ্যান্টি ভাইব তৈরি হয়েছে এই সরকারের প্রতি, সেটি আপনাদের একটা কথার প্রেক্ষিতেই হয়েছে বা নানা কারণে হয়েছে। ফলে এই সংকটটি তৈরি হয়েছে
যেটি হয় যে নিজেদের মধ্যে একটি সমন্বয়হীনতার কারণে। এবং আপনি সেই অংশীজনদের কথা বলছেন, আপনার কি ধারণা যে আপনাদের যে অংশীজন যারাই রয়েছেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আপনাদের বিভিন্ন উপদেষ্টা মধ্যে, তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে এবং সেটির কারণেই বাংলাদেশের মানুষের কাছে এই ভাইবটি, মেসেজটি পৌঁছেছে? আপনার এই প্রশ্নটির উত্তর আমি দিতে চাইনি, কিন্তু আমি এখন দিতে হচ্ছে। আমি আশা করেছিলাম আপনারা এটা খুঁজে বের করবেন। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠেনি, এটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। আপনারা খোঁজ করে দেখবেন, আপনারা জানেন তারা এটা বলছে। তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতিসংঘকে নিয়ে। আরে ভাই, জাতিসংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। আপনি জাতিসংঘ, আমেরিকা সবাইকে টেনে আনলেন, আমরা একটা প্রক্সি যুদ্ধে যাচ্ছি, তার মধ্যে জড়াল আমি বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিক। এই প্রচারণাটা কোত্থেকে এসছে আপনারা হিসাব করে দেখেন। আজকে যদি একটা আমেরিকার পক্ষে প্রক্সি যুদ্ধ আরাকানে হয়, ক্ষতিগ্রস্ত হবে কে? এটা আমি আগেও বলেছি, প্রকাশ্যেই বলেছি, ক্ষতিগ্রস্ত হবে কে? তার কিছু বলছে? হ্যাঁ, আমি ইউনিভার্সিটি অফ প্রফেশনালস একবার সরাসরি বলেছি, টেপও আছে সেটা। ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশান, তার তো এমনিতে অ্যাক্সেস নাই, আরাকানের ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে। ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে, সে কিছু বলছে? ক্ষতি হবে বার্মার, তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে, সে কিছু বলছে? তো মায়ের চাইতে তো মাসির দরদ বেশি, আপনারা বোঝেন নাকি কোত্থেকে এসছে? প্লিজ অপপ্রচারের কোনো প্রচার করবেন না, যারা করেছেন করেছেন, এখন বন্ধ দেন রে ভাই। দেশের স্বার্থ বলে একটা কিছু আছে, আমি এগুলো বলতে চাইনি। আমি ভেবেছি যারা বুদ্ধিমান ব্যক্তি আছে তারা এটা নিয়ে দাঁড়িয়ে যাবেন। আমাকে সব কথা কেন বলতে হবে রে ভাই? সরকার সব কথা বলবে কেন? আমাদের তো এই কথাটা বলাটাও তো আমার জন্য সমীচীন নয়, কিন্তু আমাকে বলালেন। সরকারের ভেতর আমার ফরেন অফিসের সঙ্গে আমার সমন্বয়হীনতার কোনো স্কোপ নাই। আই কোঅর্ডিনেট উইথ ফরেন অফিস অন এভরি ইস্যু। আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি, খুব ক্লোজলি কাজ করি। দেখেন ভয়াবহ অবস্থা। আমি গেলাম 18 এপ্রিল রোহিঙ্গা ক্যাম্পে, এর পরের সপ্তাহে কাতারে আপনার রোহিঙ্গা রাউন্ড টেবল, সেখানে আমি রোহিঙ্গাদের মনোভাবটা জানতে গেছিলাম। ফেরার পথে রামো ক্যান্টনমেন্ট পরে সেখানকার কমান্ডার জেনারেল মিনহাজ আমাকে বললেন যে আপনি স্যার, আপনি আমার পাশ দিয়ে যাচ্ছেন, একটা চা খেয়ে যেতেন। আমি গেলাম, কারণ 1 লক্ষ এই যে রোহিঙ্গা নিয়ে যে ইফতার হলো, আমার এই কাজটাতে খুব সাহায্য করেছেন। আমি ওনার সঙ্গে চা খেয়ে 3 ঘন্টা ছিলাম, বেরিয়ে গেছে। প্লেনে চড়ে বাড়িতে বসতে সেই পোর্টালে বেরিয়ে গেল যে আমি নাকি তার সঙ্গে দেখা করতে গেছি এই প্রক্সি যুদ্ধের বন্দোবস্ত করার জন্য। ভাই কি অবস্থায় আছে আপনারা বোঝেন? কতগুলো চোখ আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে, এই অবস্থাতে আমাদের কাজ করতে হয়। ধন্যবাদ।